তাহলে আমরা শুরু করছি, ঠিক আছে? আজকে আমরা লাভ ক্ষতি দিয়ে শুরু করব। আচ্ছা, লাভ ক্ষতি সাধারণত কোথায় আসে? ব্যবসার ক্ষেত্রে লাভ ক্ষতি আসে। আচ্ছা, যে কোনো ব্যবসা, আমি কোনো একটা দ্রব্য ক্রয় করছি, মানে কিনে নিয়ে আনছি কোনো জায়গা থেকে এবং কোনো একটা জায়গায় বিক্রি করছি। এই যে কিনে আনা আর এই সেটাকে বিক্রি করা, এটা কিন্তু বিভিন্ন রকম ভাবে হতে পারে। আমরা যেটা কিনে আনা বলছি সেটাকে আমি নিজে ঘরে তৈরি করতে পারি, অথবা অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারি, কিনে নিয়ে আসতে পারি। তাহলে আমি জন্য একটা জিনিস কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসলাম, ধরো মার্কেট থেকে আমি কোনো একটা জিনিস, কোনো একটা প্রোডাক্ট মার্কেট থেকে আমি ক্রয় করে নিয়ে আসলাম, কিনে নিয়ে আসলাম। আচ্ছা, মার্কেট থেকে আমি নিয়ে আসলাম, সেটাকে একটা দাম লিখছে। সে আমার মার্কেট থেকে যখন কিনবো তখন তো আমাকে সে ফ্রিতে দেবে না, একটা নির্দিষ্ট দাম নেবে। যে দামে কোনো একটা জিনিস কিনে নিয়ে আসছি সেটাকে বলা হচ্ছে ক্রয় মূল্য। এটাকে কি বলা হয়? ক্রয় মূল্য, বা যাকে আমরা কস্ট প্রাইসও বলে থাকি, যাকে আমরা সিপি দিয়ে প্রকাশ করবো। সি ফর কস্ট, পি ফর প্রাইস, কস্ট প্রাইস। আচ্ছা, এই কস্ট প্রাইসটা আরেক রকম হতে পারে কি, আমি জিনিসটা নিজে হাতে তৈরি করতে পারি, বা নিজের কারখানায় তৈরি করতে পারি, বা নিজের জমিতে তৈরি করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কি হয়? উৎপাদন মূল্য, সেটাও এই একই জিনিস। না, আমার টোটাল সেই জিনিসটাকে আমি যেখানে বিক্রি করব সেই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে খরচটা হচ্ছে, সে আমি নিজে তৈরি করতে পারি, কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসতে পারি, সেটাকেই বলা হয় কস্ট প্রাইস, সিপি। আচ্ছা, তাহলে আমি একটা জিনিস কিনে নিয়ে আসলাম কিছু দামে, যে ক্রয় মূল্য কিনে নিয়ে আসলাম, এবার সেটাকে বিক্রি করব। সেটা আমি বিক্রি করব, যে দামে বিক্রি করব সেটাকে আমরা, যেটা একটা কোনো একটা পয়সায় বিক্রি করব, সেই পয়সাটাকে বলা হবে আমাদের বিক্রয় মূল্য। সেটাকে কি বলা হবে? বিক্রয় মূল্য, বা এসপি বলে থাকি, সেলিং প্রাইস বলে থাকি। এটা আগের দিন একটা ক্লাসে ছোট করে আলোচনাও করেছিলাম। আচ্ছা, এবার এই সেলিং প্রাইসের ক্ষেত্রে দুটো জিনিস আমাদের দাঁড়াতে পারে, তিনখানা জিনিস, সরি, তিনখানা জিনিস দাঁড়াতে পারে। একটা হচ্ছে কি, যদি কস্ট প্রাইস আমার কি হয়, কম হয় সেলিং প্রাইসের থেকে, এই একটা ঘটনা আমার ঘটতে পারে। যেখানে আমি কিনছি কম দামে, বিক্রি করছি বেশি দামে, তাহলে এই ক্ষেত্রে এই ঘটনাটার ক্ষেত্রে আমার কি হবে? ব্যবসাটায় আলটিমেটলি আমার, যেটাকে আমরা সোজা কথায় লাভ বলে থাকি, বা যেটাকে ইংরেজিতে আমরা প্রফিট বলে থাকি, তাহলে আমার এখানে লাভ হয়ে যাবে। যদি আমি কেনা দামটা কম থাকে, বিক্রি দামটা বেশি থাকে, সিপি কম থাকে, এসপি বেশি থাকে, তাহলে সেটাকে আমার সেইখানে হয়ে যাবে আমার কি, প্রফিট। সেখানে কি হয়ে যাবে? প্রফিট, PROFIT, প্রফিট। ঠিক আছে, এবার প্রফিট হয়ে যাবে। এইবার যদি এর উল্টোটা ঘটে, যদি আমার কেনা দামটা বেশি হয় এবং বিক্রি মূল্যটা কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হয়ে যাবে? লস হয়ে যাবে। কি হয়ে যাবে? লস, যেটাকে আমরা বাংলায় বলে থাকি ক্ষতি। এটাকে আমরা বাংলায় কি বলে থাকি? ক্ষতি। ওকে, আচ্ছা, তাহলে দুটো ঘটনা দাঁড়ালো। আরেকটা জিনিস হয়, যদি আমার কেনা দাম আর বিক্রি দাম সমান হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমার কোনো লাভও নেই, লসও নেই। তাহলে এটা আমাদের আলোচনার কোনো বিষয়ের মধ্যে পড়ে না, এটা নিয়ে আমরা কোনো জায়গায় আলোচনা করব না অঙ্কের মধ্যে। সাধারণত আমার এই দুটো জিনিস নিয়ে আলোচনা হবে, লাভ আর লস। এতটুকু জিনিস বোঝা গেল? রাহুল? হুম। আচ্ছা, হ্যাঁ, বুঝলাম। ঠিক আছে। এইবার আরেকটা জিনিস এখানে আমাদের বলার আছে, সেটা হচ্ছে কি, এই ধরনের ব্যবসার ক্ষেত্রে, এই যে ব্যবসার উদাহরণটা দিলাম, এই ব্যবসায় কি হয় দেখো, আমার এখানে কোনো রকম কোনো দাম দর করার কোনো জায়গা নেই, যা দাম লেখা থাকবে সেই দামেই বিক্রি হবে। এইবার আরেকটা ঘটনা আছে, যেটা কিনা আমাদের সাধারণত শপিং মলের ক্ষেত্রে, বড় বড় দোকানের ক্ষেত্রে হয়। আচ্ছা, ছোটখাটো দোকানে গেলে সাধারণত কি করে মানুষ? দেখা যায় যে কোনো জিনিসের দাম করে,
তাহলে যে কোনো জিনিস আমি যদি ধরো কোনো একটা জিনিস সিপিতে কিনে নিয়ে আসলাম, দিয়ে আমি সেই জিনিসটার সেলিং প্রাইসটাই আমি লিখে রাখলাম যে এত টাকায় বিক্রি করব। এবার কাস্টমার এসে কি করবে, শুধু বলবে দাও কম দাও কম দাও, কম করো কম করো, এই করবে। তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, এক্ষেত্রে ক্ষতি হয়ে যাবে। এবার এই জিনিসটা এড়ানোর জন্য কিছু ব্যবসায়িক কি করে বা ব্যবসার নিয়মই হচ্ছে কি, আমি একটা দামে কিনে নিয়ে আসলাম, এইবার আমার একটা টার্গেট থাকবে যে আমি এই দামের মধ্যে বিক্রি করব, সেলিং প্রাইসের একটা আমার টার্গেট থাকে যে এই দামে আমি বিক্রি করবো, তাহলে আমার লাভ হবে। ধরো একটা উদাহরণ দিই, আমি কোনো একটা জিনিস 100 টাকায় কিনে নিয়ে আসলাম ধরে নিলাম, এবার আমার টার্গেট করেছি কি আমি সেই জিনিসটা বিক্রি করব 120 টাকায় বিক্রি করব। এবার আমি যদি দোকানে এই জিনিসটার দামই 120 টাকায় লিখে রাখি, এবার তাহলে কিছু কাস্টমার এসে বলবে যে না একটু কম নেওয়া হোক কম নেওয়া হোক, সেই ক্ষেত্রে সে বললো 20 টাকা কম নাও, 40 টাকা কম নাও। এবার যদি 20 টাকার কমে হয়ে যায়, তা কম নিতে বলে, তাহলে আমার লস হয়ে যাবে, কারণ সিপি সঙ্গে সমান হয়ে যাবে বা কম হয়ে যাবে। এই ক্ষেত্রে কি হবে, আর একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করা হয়, সেটাকে বলা হয় মার্ক প্রাইস। মার্ক প্রাইস মানে ধার্য মূল্য। আমি এবার জিনিসটার গায়ে, জিনিসটার দাম কিনে নিয়েছি 100 টাকায়, জিনিসটার গায়ে দাম লিখে রাখলাম 150 টাকা, যে এটা হচ্ছে আমার ধার্য মূল্য। এবার কেউ যদি এসে, কোনো ব্যক্তি এসে যদি বলে যে না 150 টাকা দাম নয়, আমি 10 টাকা কম দেবো বা 20 টাকা কম দেবো, তাহলে দেখো এইখানে যদি 20 টাকাও সেই ব্যক্তি কম দেয়, কাস্টমারটা 20 টাকা কম দিয়ে কিন্তু সে খুশি হবে। খুশি হওয়ার পরেও তার বিক্রিটা হয়ে গেল কত টাকায়, 130 টাকায়। তাহলে এক্ষেত্রেও তার লাভ এসে দাঁড়িয়ে গেল। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় ধার্য মূল্য। এবার শপিং মলে কি করা হয়, এই ঘটনাটাই শপিং মল কি করে মার্ক প্রাইস লিখে রাখবে, এবার বলে দেবে যে মার্ক প্রাইসের উপরে আমার 10% ছাড়, চৈত্র সেল চলছে, পুজোর সেল চলছে, ঈদের সেল চলছে, 10% ছাড়, 20% ছাড়, এরকম করে ওরা দোকানে লিখে দেবে। আবার এমন এমন সময় আসে বলে 50%ও ডিসকাউন্ট দেওয়া হবে। তাহলে তারা কি ঘর থেকে দেবে পয়সাটা, দেবে না, তারা এই কস্ট প্রাইসকেই বাড়িয়ে, যেটা 100 টাকা দাম, 100 টাকা যাদের কস্ট প্রাইস, সেটাকে ওরা লিখে রাখবে 500 টাকা। 100 টাকা দামে কিনে এনে আমি লিখে দিলাম, দোকানে লিখে দিলাম 500 টাকা, দিয়ে বলে দিলাম আমি 50% ডিসকাউন্ট। এবার আমি কি বলে দিলাম, 50% মানে অর্ধেক দাম ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। 50% মানে কি অর্ধেক, তাহলে আমার যে জিনিসটা 500 টাকা লেখা আছে বিক্রি করবো কত, 250 টাকায়। দোকানদার শপিং মলওয়ালা বিক্রি করে দিল 50% ডিসকাউন্ট। মানুষজন একবারে ভাববে না কি যা হরির লুট চলছে, তাই ভাববে যে হরির লুট চলছে, গেলেই 50% ডিসকাউন্ট মানে অর্ধেক দাম যে কোনো জিনিসের, তাড়াতাড়ি চল ঝোলা ঝপ্প গুটিয়ে দোকানে গিয়ে কিনে নিয়ে আসে, লাভ হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি লাভ হয় না, দোকানদারেরই লাভটা এখানে হয়ে থাকে। তাহলে আমার মার্ক প্রাইসের গল্পগুলো বোঝা গেল টোটালটা। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার জিনিসটা কি হলো, একটা দামে কিনে নিয়ে আসলাম, একটা দামে বিক্রি করলাম। যেটাকে আমরা কিনে নিয়ে এলাম সেটাকে বলছি কস্ট প্রাইস, যে দামে বিক্রি করলাম সেটাকে কি বলা হচ্ছে, সেলিং প্রাইস। হলো, যদি আমার কেনা দামটা কম হয় বিক্রি দামের থেকে, তাহলে আমার সেক্ষেত্রে কি হবে, লাভ হবে। যদি আমার কেনা দামটা বেশি হয় বিক্রি দামের থেকে, তাহলে সেক্ষেত্রে লস হবে। আর কেনা দাম বিক্রি দাম যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে কোনো লাভও হবে না, কোনো লসও হবে না, এটা নিয়ে আমাদের আলোচনার কোনো বিষয়ই নয়। এবার কি আসলো, আরেকটা জিনিস মার্ক প্রাইস, মানে যে কোনো জিনিসের দামকে আমরা বাড়িয়ে লিখে রাখবো। 100 টাকা একটা জিনিসের যদি কস্ট প্রাইস হয়, সেই জিনিসের দামটাকে বাড়িয়ে আমি লিখে দিলাম 500 টাকা। 100 টাকা আমি কিনে নিচ্ছি, দিয়ে এবার দোকানে রাখার সময় লিখে দিলাম কি জিনিসটার দাম 500 টাকা। এবার দোকান কাস্টমার টানার জন্য আমি কি করব, বলে দিলাম 50% ডিসকাউন্ট, 50% ছাড়, চৈত্র সেল চলছে, 50% ছাড়। হয়ে গেল, কাস্টমার চলে আসলো, কিন্তু তারা বোকার মতো কিনে নিয়ে চলে গেল, কিন্তু লাভটা দোকানদারের হয়ে গেল। আচ্ছা, এই হয়ে গেল আমার টোটাল ঘটনা। এইবার এই যে লাভ ক্ষতিগুলো বার করব, এই লাভ ক্ষতিগুলো বার করার জন্য সবসময় পার্সেন্টেজে হিসাব হয়, মানে সবকিছু 100-র সঙ্গে তুলনা করব। এই যে যেমন যে কোনো দোকানে গিয়ে দেখবা, কোনো প্রোডাক্টের গায়ে, শপিং মলে তোমরা যদি কোনো সময় গিয়ে থাকো, যে কোনো প্রোডাক্টে, যা অনলাইনে যদি শপিং করে থাকো, ফ্লিপকার্ট, অ্যামাজন, মেসো, ওখানে দেখবা যে কোনো প্রোডাক্টের গায়ে লেখা থাকবে 10%, 5%, 10% 20%, 30%, 40%, 50%, 60%, 70%, 80%, 90%, 100%, 200%, 300%, 400%, 500%, 600%, 700%, 800%, 900%, 1000%, 2000%, 3000%, 4000%, 5000%, 6000%, 7000%, 8000%, 9000%, 100%,
ডিসকাউন্ট, কোনো ধরো একটা লিখে দিল 5% ডিসকাউন্ট। এবার কোনো একটা প্রোডাক্টের দাম হচ্ছে ধরো 200 টাকা। এইবার তাহলে তোমাকে বলে দেবে যে 200 টাকায় 5% ডিসকাউন্ট। 5% ডিসকাউন্ট মানে কি জিনিস, জিনিসটা বুঝতে হবে যে 100 টাকা হলে, কারো তো খটখট করছে বলো তো? রাহুলের মাইক অন আছে, ওই জন্য খটখট করছে। রাহুল। রাহুল একটু ও মিউট করো। আচ্ছা, তাহলে আমার 5% ডিসকাউন্ট মানে কি, 100 টাকা যদি দাম লেখা থাকতো তাহলে 5 টাকা ছাড় দিত, পার্সেন্টেজ হিসাবে এটাই। পার্সেন্টেজ মানেই কি, পার্সেন্ট, সেন্ট মানে বোঝানো হয় 100, তাহলে প্রতি 100-তে, পার্সেন্ট শব্দটার অর্থই হচ্ছে এটা, সেন্ট মানে হচ্ছে 100, যেটাকে আমরা সেঞ্চুরিও বলে থাকি। তাহলে তার উপরে 500 টাকা, তাহলে 200 টাকা হলে ক টাকা ছাড় দেবে, 10 টাকা, কারণ 100 টাকায় 5 টাকা, তাহলে 200 টাকায় 5 5 10 টাকা। এইভাবে ডিসকাউন্টটা সবসময় পার্সেন্টে হিসাব হয়। এবার লাভটাও আমাকে সেখানে এই গোটা চ্যাপ্টারের মধ্যে লাভ ক্ষতি সব পার্সেন্টেজে হিসেব যাবে। এইবার ধরো আমি একটা জিনিস, এই জিনিসটাই ধরো আমি হিসেব করছি, ধরো একটা জিনিসের দাম আমি 200 টাকায় কিনে নিয়ে আসলাম, 200 টাকা আমার সিপি, 200 টাকা কি সিপি ধরে নিলাম। এবার আমি এটাকে এসপি, সেলিং প্রাইস আমি ধরে নিলাম যে আমি বিক্রি করলাম 210 টাকায়, 210 টাকায়। তাহলে এই ক্ষেত্রে আমাকে কোশ্চেন করবে এরকম যে একটা জিনিস 200 টাকায় কিনে 210 টাকায় বিক্রি করা হলো, শতকরা লাভ কত? শতকরা লাভ তখন কিভাবে বার করতে হবে? শতকরা লাভের ফর্মুলা হচ্ছে এটাই যে নিচে হবে কস্ট প্রাইস, ভগ্নাংশের নিচে সিপি বসবে, উপরে বসবে প্রফিট, উপরে বসবে কি প্রফিট, ইন্টু 100। এটা করে দিয়ে তার পাশে আমরা পার্সেন্ট চিহ্ন বসিয়ে দেবো, তাহলেই আমার হয়ে যাবে যে কত পার্সেন্ট লাভ হলো, লাভের শতকরা লাভের হার বার করা হলো। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে 10 টাকা লাভ, কারণ 200 টাকায় কিনে 210 টাকায় বিক্রি হয়েছে, 10 টাকা লাভ। এবার নিচে হবে কস্ট প্রাইস, কস্ট প্রাইস কত ছিল 200 টাকা, কস্ট প্রাইস কি ছিল 200 টাকা, ইন্টু এবার কত হবে 100, ইন্টু 100। এবার কাটাকাটি করো, এটা কেটে গিয়ে 2 এ থাকবে, আর এটা কেটে গিয়ে 5 দুগুণে 10, তাহলে হয়ে গেল কত 5%। এই হচ্ছে সিস্টেম। এইবার এইখানে কোনো ক্ষেত্রে সবসময় কি লাভ হবে না, সবসময় লাভ হবে না। কোনো ক্ষেত্রে যদি এটা লস হয়ে যায়, ধরো এটাই উদাহরণ আমি নিচ্ছি, এটা যদি আমি বিক্রি করে থাকি, এটাকে ধরো আমি বেচে দিলাম 180 টাকায় বেচলাম, 200 টাকায় কিনে এনে, তাহলে এই ক্ষেত্রে কি হলো, লস হলো। তাহলে এই ক্ষেত্রে তখন আর এখানে প্রফিটটা বসবে না, এখানে লস বসবে, তখন আর লাভের হার হবে না, তখন কি হবে ক্ষতির হার। তাহলে ক্ষতির হার কত 20, কারণ 20 টাকা ক্ষতি হয়েছে, 20 বাই কত হয়ে যাবে 200, কারণ 200 টাকা সিপি ছিল, সিপিটা সিপির জায়গাতেই থাকবে, শুধু প্রফিটের জায়গায় লসটা বসে গেল, ইন্টু 100। একই সিস্টেম, 2 কেটে দাও 2, এটা হয়ে গেল কত 10, তাহলে এখানে ক্ষতির হার কত 10%, এখানে ক্ষতির হার কত হয়ে গেল 10%। ক্লিয়ার হলো এতটুকু সববার? তাহলে এটা হচ্ছে লাভ ক্ষতি বার করার নিয়ম। এবার আমরা ডাইরেক্ট অঙ্কই চলে যাব, তাহলে একটু একটু আমাদের আস্তে আস্তে পরিষ্কার হবে। যদি এতদূর যতটুকু বললাম এতটুকুর মধ্যে কোনো সন্দেহ, সমস্যা, দুঃখ, কষ্ট থাকলে বলতে পারো। প্রবলেম নেই। আচ্ছা, যদি প্রবলেম না উম, থাকে তাহলে আমরা, প- প্রবলেম নেই তো রাহুল? না না প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, এতদিন তো পড়াইনি, এতদিনে কি কেউ পুরাতন অঙ্ক প্র্যাকটিস করেছিলে? আমি রিজনিংটা করছিলাম। আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। আচ্ছা দেখো, প্রথম কোশ্চেনটাই দেখো কি বলেছে। এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে। একটা রেডিও কিনে নিয়ে আসলো, রেডিওটা কিনে নিয়ে এসে ক টাকায় কিনে নিয়ে আসলো, 800 টাকায় কিনে নিয়ে আসলো, এবং
তারপরেও আবার তার পিছনে 400 টাকা খরচ করলে, হয়তো কোনো খারাপ ছিল, কোনো কিছু লাগিয়েছে নতুন করে, দিয়ে আরো 400 টাকা খরচ হয়ে গেল। তাহলে এখানে আমার বলো তো রেডিওটার সিপি কত হয়ে গেল? সিপি হয়ে গেল কিনে আনা দাম, ক্রয় মূল্য কত হলো? 800 টাকা প্লাস 400 টাকা, তাহলে 1200 টাকা। বোঝা গেল কি? দেখো, কেননা যে টাকাটা আমার খরচ হবে সেই প্রোডাক্টের পিছনে, সেটাই তো হবে আমার সিপি। সে 800 টাকায় কিনে এনেছে এবং 400 টাকা খরচ করেছে, তাহলে এটাই টোটালটা সিপি হয়ে গেল। বোঝা গেল কথাটা? আচ্ছা, এইবার দেখো সে রেডিওটিকে 1500 টাকায় বিক্রি করলে, তাহলে এখানে এসপি কত? এখানে এসপি হচ্ছে 1500 টাকা। এসপি কত? 1500 টাকা। 1900 আচ্ছা, তাহলে এখানে বলো লাভ হলো না লস হলো? লাভ। এখানে আমার লাভ হলো। কারণ লাভ হওয়ার কারণ কি? এখানে এসপিটা আমার বেশি, কার থেকে? সিপির থেকে। এসপিটা বেশি সিপির থেকে, তাহলে আমার এখানে লাভ হলো। এবার বলেছে শতকরা কত লাভ হলো। এবার শতকরা লাভের সূত্র আমি একটু আগে কি বললাম, এখানে লাভ হয়েছে, তাহলে লাভটা কত হয়েছে বলো? ক টাকা লাভ হয়েছে? 300 300 টাকা। 300 তাহলে লাভটা আমরা উপরে লিখে দেবো। বাই কি বসবে? সিপি। বাই বসবে কি? সিপি। সিপি কত? 1200 টাকা। হলো ইন্টু কত হবে? 100। ইন্টু কত হবে? 100। এবার টোটালটার পাশে কি যাবে? পার্সেন্ট চিহ্ন আমার চলে গেল। এর থেকে সহজ ক্যালকুলেশন আর নেই গোটা পৃথিবীতে কোথাও। দুটো শূন্য এখান থেকে কেটে দিতে পারো, আর 3 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে? 100। আর এটা কেটে কত হয়ে যাবে? 4। এবার 4 কেটে দাও, 4 25 100। তাহলে আমার লাভ কত হয়ে গেল? 25%। ক্লিয়ার? তাহলে অপশন কি হয়ে গেল আমার? অপশন নাম্বার সি। বোঝা গেল অঙ্কটা? যদি কেউ বুঝতে না পেরে থাকো বলতে পারো, কেননা আস্তে আস্তে আমরা একটু ইয়ের দিকে আগিয়ে যাব, টাফের দিকে আগিয়ে যাব। যদি এটা যদি না বুঝতে পারো তাহলে অঙ্ক বুঝতে কিন্তু পরের গুলা কষ্ট হবে। এতটুকু সব বোঝা গেছে তো? পরেরটা যাচ্ছে তাহলে। আচ্ছা, এখানে দেখো কি বলেছে। একটি দ্রব্যের ক্রয় মূল্য 7,840 টাকা। একটা দ্রব্য দেওয়া আছে, সেই দ্রব্যটার ক্রয় মূল্য কত? মানে সিপি কত? 7,840 টাকা। এটা সিপি। আচ্ছা, এবার কি বলেছে? দ্রব্যটিকে 7% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে। এবার দ্রব্যটাকে কি করতে হবে? 7% লাভে বিক্রি করতে হবে। এইখানে কথাটা বোঝো, এখানে যে টেকনিকটা ইউজ করবো এই টেকনিক দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? মানে এখানে সিপিটা দিয়েছে, লাভের হারটা দেওয়া আছে, আমাকে বার করতে হবে কি? এসপিটা বার করতে হবে। এতটুকু ক্লিয়ার তো সবার কাছে? কোশ্চেনটা সবার কাছে ক্লিয়ার কি সেটাকে বলো? কোশ্চেন ক্লিয়ার না থাকলে কিন্তু সমস্যা হবে। আগে কোশ্চেনটা ক্লিয়ার করে পড়ে জানতে হবে যে কি বলতে চেয়েছে, কি দেওয়া আছে, আর কাকে বার করতে হবে। তাহলে কথাটা বোঝা গেল কি বলা হলো? একটা দ্রব্য যেটাকে কত টাকায় কেনা হয়েছে? 7,840 টাকায়। এবার 7% লাভে বিক্রি করা হয়েছে। এবার এই 7%টাকে আমরা কাজে লাগাবো। 7% মানে একটু আগে কি বললাম? পার্সেন্ট মানে কার মধ্যে? সবসময় 100-র মধ্যে। তাহলে আমার যদি সিপিটা 100 টাকা হয়, তাহলে আমার এসপি কত হবে? একটু বলো তো ভালো করে খেয়াল করে। এসপিটা কত হবে বলো? 107। একদম 107। একদম একদম। কেন? আমি 7% লাভে বিক্রি করছি, মানে 100 টাকায় 60 টাকা লাভ হচ্ছে। তাহলে 100 টাকায় কিনে এনে 60 টাকা লাভ করতে গেলে 160 টাকাতেই বেচতে হবে, তাই না? আচ্ছা, এবার ভালো করে দেখো, এইটার সঙ্গে আমার গোটা অঙ্কটা তুলনা হবে। তাহলে সিপিটা কত? 100 টাকা। এসপি কত? 160 টাকা। এবার ভালো করে পড়ো, একটি দ্রব্যের ক্রয় মূল্য 7,840 টাকা। তার মানে এই 100 টাকাটাই এখানে অঙ্কতে কত টাকায় পরিণত হয়ে আছে? 7,840। বোঝা গেল কি? দেখো কথাটা ভালো করে।
বোঝা গেল? তাহলে যদি 100 টাকাটা 7,840 টাকা হয়, তাহলে 160 টাকাটা ক টাকা হবে? এটা আমাদেরকে বার করতে হবে, তাই না? এটা বার করবো কিভাবে? 2-3 রকম ভাবে করা যায়। একদম বেসিক নিয়মটা শিখিয়ে দিচ্ছি, দেখো, ঐকিক নিয়ম যেটা। তাহলে 100 টাকা মানে 100 টাকা যদি সিপি হয়, তাহলে এসপি কত হবে? 160 টাকা। তাহলে যদি হ্যাঁ, এটা যদি 1 টাকা আমার এসপি সিপি হয়, তাহলে কত হবে? এটা এসপি 107 বাই 100। আচ্ছা, এবার এই ঘটনাটা কি? 7,840, 7,840 টাকা যদি আমার সিপি হয়, তাহলে এসপি কত হবে? 107 ইন্টু 7,840 বাই কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। এবার কাটাকাটি করা খুব সহজ, একটা শূন্য একটা শূন্য কেটে দাও, আর একদম ভুলেও কাটবো না এটা। এবার ডাইরেক্ট এটা গুণ করে দেবো। কত নেবে? 7,784, তাকে আমি গুণ করবো কত দিয়ে? 107 দিয়ে। তাহলে কত দিয়ে গুণ হবে? 4 7 28, 8 থাকে 2, 7 56, 58, 58 8 থাকে কত? 5, 7 7 49, আর 5 কত হয়ে গেল? 55। সরি, 49 আর 5 54। 54। হ্যাঁ, 54। এখানে 54 বসে গেল। এবার শূন্য আছে, দরকার নেই, তাহলে 1 আছে, তাহলে এটা বসে যাবে। 4 8, এটা 7, গুণটা করতে হবে এবার। 8 8, এটা কত? 8, এটা কত? 13, এটা কত? 8। বোঝা গেল? এবার দেখো একটা জিনিস, নিচে 10 ছিল, তাহলে একটার আগে দশমিক হবে, তাহলে এখানে একটা দশমিক বসে গেল। তাহলে কত হবে? 8,388 টাকা, 8,388 টাকা 80 পয়সা হলো অপশন নাম্বার এ। বোঝা গেল? একটা শূন্য বসে দিলে 80 হয়ে গেল, কোনো সমস্যা নেই। বোঝা গেল কি গেল না দেখো। হ্যাঁ, বোঝা গিয়ে থাকলে খুব ভালো কথা। এবার এই ক্যালকুলেশনটা যে এইভাবে করলাম না, এভাবে না করে ডাইরেক্ট এই জায়গাটা থেকেও করা যাবে। কিভাবে? 100 থেকে কত হলো? 7,840, তাহলে কত দিয়ে গুণ করলাম? 78.4 দিয়ে গুণ করলাম, তাহলেও এই টোটাল 160 টাকে 78.4 দিয়ে গুণ করলেও হয়ে যাবে এই যে গুণটা, তাহলে হয়ে গেল। তাহলে নেক্সট অঙ্কে চলে যাই। এই অঙ্কটাই তো হলো, এটাই হলো। এটা বলো, পড়ো এটা। পড়া হলো সবার কোশ্চেনটা? হ্যাঁ, যদি পড়া হয়ে থাকে, এবার অঙ্কটা করতে হবে, নিজে নিজে করো। কিভাবে হবে? এটা কি আগের অঙ্কটার মতো? অনেকটা। তাহলে এখানে মূল তফাৎটা কি দেখো, 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে, তাহলে এখানে কি দেওয়া আছে? এসপি দেওয়া আছে, সেলিং প্রাইস দেওয়া আছে। 270 টাকায় বিক্রি করা হয়েছে, কিনা না করছো বলেনি। তাহলে জিনিসটার ক্রয় মূল্যটা আমাকে বার করতে হবে। ওকে, তাহলে ক্রয় মূল্য যদি বার করতে হয়, তাহলে এবার আমার কি বলেছে? দ্রব্য বিক্রি করে 12.5 টাকা লাভ হলে, 12.5 টাকা লাভ বলতে কি? তাহলে আমার জিনিসটার বিক্রয় মূল্য কত? 112.5 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। বোঝা গেল কি? ভালো করে দেখো, হবে এটা 100 টাকা। ঠিক বললাম না ভুল বললাম? কেননা 12.5 টাকা লাভ হচ্ছে,
তাহলে 100 টাকা যদি কেনা হয়, যেহেতু পার্সেন্ট বলেছে, তাহলে 100 টাকায় ধরে নেবো কেনা। তাহলে 100 টাকায় কেনা হলে বিক্রয় মূল্য কত হবে? 112.5 টাকা। তবে তো 12.5 টাকা লাভ হবে। আচ্ছা, তাহলে এবার আমার বলেছে যে হলে দ্রব্যটা আছে, দ্রব্যটা বিক্রি করা হয়েছে ক টাকায়? 270 টাকায়। তার মানে এই 112.5 মানেই কত? 270। হ্যাঁ, তাহলে 100 মানে কত আমাকে সেটা বার করতে হবে। তাহলে কিভাবে বার করতে হবে? তাহলে এই 112.5 থেকে কিভাবে 270 আসছে সেটা বার করার জন্য কিছুই না, এই 270কে 125 এই 112.5 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 270 বাই কত হয়ে গেল? 12, 112। এই দশমিকটা উঠিয়ে দিলাম, তাহলে একটা শূন্য কি হবে? উপরে চলে যাবে, ইন্টু কত হয়ে যাবে? 100। ইন্টু কত হয়ে যাবে? 100। আচ্ছা, তাহলে এই ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। বোঝা গেল? তাহলে এই ক্যালকুলেশনটা করার জন্য কাটাকাটি করতে হবে। কাটাকাটি করতে পারবা? কি করে দেবো? পারবো করতে। আচ্ছা, তাহলে কাটাকাটিটা তোমাদের ভরসায় ছাড়বো, এটা ছাড়াই যায় নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বাকি হ্যাঁ হ্যাঁ পাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি এটাই চলে আসলাম পরেরটাই। এই কোশ্চেনটা ভালো করে পড়ো। কি বলেছে দেখো, একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়? ঠিক আছে, ভালো করে বুঝবা, এই 15%টাই আমার কাজে লাগবে সবসময়। তাহলে কি হলো? 15% ক্ষতি। তার মানে আমার যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে বলো তো একটু, ভালো করে বলো সবাই। 115। রাহুল? ও 15% ক্ষতি 115 হবে, তার মানে 85%। 75 85 কি করে হয়? 85। 85 সরি 85। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তার মানে ক্ষতি হচ্ছে তো। তাহলে আমার 100 টাকায় কিনে 85 টাকায় হুম না হুম পেলে তো আমার 85। 15% ক্ষতি হবে না। তাহলে এবার এখানে দেখো, হুম এই কেনা দামটা অঙ্কটাই কত বলেছে? 1400 টাকা। তার মানে 100-র বদলে কত আছে? 1400 টাকা, তাই না? আচ্ছা, জানে মাইকটা একটু অফ করো। আচ্ছা, তাহলে 100-র বদলে আছে কত? 1400। তাহলে আমার এখানে কত বাড়লো? 14 দিয়ে গুণ করা হলো। তাহলে বিক্রয় মূল্য বার করতে গেলেও আমাকে 85কে কত দিয়ে গুণ করতে হবে বলো? 14 দিয়ে গুণ করতে হবে, হবে না? হ্যাঁ, বোঝা গেল তো এই সিস্টেমটা? 1190 টাকা হবে না? হ্যাঁ। হ্যাঁ, এই গুণটা করে যেটা হবে সেটাই হয়ে যাবে উত্তর। একে তোমরা 15 দিয়ে গুণ করতে পারো। আবার এই ক্যালকুলেশনটা আরো সহজভাবে তোমরা করতে পারো। তাহলে এই গুণটা করে দিলে উত্তর হয়ে যাবে। তাহলে গুণটা করো, 5 × 25 = 5, আর থাকে কত? 15 দিয়ে হবে না, 14 হবে। হ্যাঁ সরি 14 দিয়ে গুণ করতে হবে এটা, সরি আমি ভুল লিখে ফেলেছি। তাহলে এটা গুণ করো, গুণ করতে দেখো 4 × 5 = 20, 20 শূন্য, আর থাকে 2, 4 8 32, আর 2 এ কত হয়? 34, 300। আচ্ছা, আর এটা কত হয়ে যাবে? 5, কি ভুলভাল লিখছি আমি, এটা হয়ে যাবে কত? 1800। এটা 5 আর এটা 8, যোগটা করে দাও, 8। তাহলে কত হয়ে যাবে? 0, এটা 13, 3, কি ভুলভাল করছি নাকি আমি ও গুণটা? ভাই কি করছো? ওটা 9 হবে। ও সরি, 9 হবে না? যোগ করে 9 হবে তো। হ্যাঁ হ্যাঁ, আমি ভুলভাল লিখছি দেখো, 9 হবে এটা, আর এটা কত হবে? 11। তাহলে 11। 190 টাকা, 90। 1190 টাকা। এবার এই ক্যালকুলেশনটাকে আরো সহজভাবে করতে পারি। দেখো সহজেই অঙ্কটা বোঝা যাচ্ছে যে একটা সাইকেল 1400 টাকায় কেনা, মানে খুব সহজ, 15% ক্ষতি, তার মানে 100 টাকায় 15 টাকা ক্ষতি। এইভাবে করে আমার কতটা 1400 কতটা আছে? 1400 আছে, 14 বার 100,
তাহলে 15কে আমরা যদি 14 দিয়ে গুণ করি তাহলে আমার মোট ক্ষতিটা পেয়ে যাব, পাবো না? দেখো ব্যাপারটা ভালো করে বোঝো, 100 টাকায় 15 টাকা ক্ষতি, তাহলে এরকম 100 কটা আছে? 14টা আছে, তাই না? তাহলে 1400 টাকায় মোট ক্ষতি কত? এই 15 ইন্টু 14। এবার এইখানে যে টাকাটা হবে সেই টাকাটা ক্ষতি, তাহলে 1400 টাকা এই টাকাটা বিয়োগ করলেই আমার এই গুণফলে যে টাকাটা হবে এই টাকাটা বিয়োগ করলেই আমার এই 1190 চলে আসবে। দেখো গুণটা করে দেখতে পারো, এটা কত হয়ে যাবে? 60, আর এটা কত হয়ে যাবে? 15। তাহলে যোগ করে কত হয়ে গেল? 0, এটা 1, আর এটা 210 টাকা। তাহলে দেখো 1400 টাকা থেকে 210 টাকা বাদ দাও, দেখো 1190 টাকা হয়ে গেল। হলো? বোঝা গেল জিনিসটা? বোঝা গেল? কঠিন নয়, একদম সহজ অঙ্ক। এত সহজ অঙ্ক, দুঃখের বিষয়, এত সহজ অঙ্ক পরীক্ষায় আসবে না। কঠিন দেবে কেন? এত সহজ অঙ্ক পরীক্ষায় আসে পাগল? আচ্ছা, এই একটা অঙ্ক মুখে মুখে বলতে হবে। কত? বলো তো উত্তরটা। একটি বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত হবে? মুখে মুখে হয়ে যাবে। সামান্য যদি একটা লাইন লিখে ফেলো তাহলে উত্তর হয়ে যাবে। যদি 100 টাকা কেনা দাম হয় তাহলে বিক্রি দাম কত হবে বলো তো এই অঙ্কটার ক্ষেত্রে? 80 টাকা। একদম 80 টাকা। এবার এই অঙ্কটার ক্ষেত্রে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 80 টাকা। বিক্রয় মূল্য দেওয়া আছে 280 টাকা, দেওয়া নেই? তাহলে 80 মানেই কত? 280। তাহলে এই 80 মানে যদি 280 হয় তাহলে 100 মানে কত হবে? এটা বার করতে হবে তোমাদেরকে। ক্যালকুলেশন পারবা? হ্যাঁ। তাহলে কি হবে ক্যালকুলেশনটা বলো? 100 বাই 80 গুণ কত হয়ে যাবে? 280 হবে না? 280। এটা হবে না? আচ্ছা, একটা শূন্য কেটে দাও। আর কয় দিয়ে কাটবা? 2 দিয়ে কাটো, 4, এটা কত কেটে হবে? 5, আর এই 4 দিয়ে কাটো, 4 7 4 7 28, তাহলে 70 হয়ে গেল। তাহলে 5 7 35, তাহলে কত হয়ে গেল? 350। 350 আছে অপশন নাম্বার ডি। বোঝা গেল? সবার বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে পরেরটাই যাই। এই কোশ্চেনটা দেখো, পড়ো ভালো করে, সবাই কোশ্চেনটাকে ভালো করে পড়ো। দেখা যাচ্ছে তো কোশ্চেনটা? দেখো কি বলেছে, এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রি করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? ভালো করে জিনিসটা পড়ো সবাই, দিয়ে কিছু মাথায় ঢুকলো কি বলো? কারো মাথায় কিছু ঢুকলো মাথায়? আচ্ছা, তাহলে এই পার্সেন্ট গুলা কাজে লাগাই। আমি ধরে নিলাম জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে? ধরতে কোনো অসুবিধা নেই। এইবার প্রথমে কি করেছে, প্রথম লাইনটা ভালো করে পড়ো। 178 টাকায় বিক্রি করায় 11% ক্ষতি হয়ে গেল। তাহলে 11% ক্ষতি মানে সে 100 টাকায় কেনা দাম হলে পারে তার বিক্রয় মূল্য কত বলো? 89 টাকা। 89 টাকা। 90 টাকা। একদম। আচ্ছা, তার মানে কি করেছে, সে 11% ক্ষতি হলো, তার মানে 100 টাকা যদি কিনে থাকে তাহলে তাকে 89 টাকায় বেচতে হয়েছে, তবে তার 11% ক্ষতি হয়েছে। এবার অঙ্কের পরের পোর্শনটা পড়ো, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হতো। তাহলে কেনা দামটা তো পরিবর্তন হচ্ছে না, তাহলে 100 তাকে বেচতে আমার 11% লাভ আলটিমেটলি চেয়েছে। তাহলে 100 টাকা যদি তার কেনা দাম হয়
তাহলে 11% লাভ করে তাকে বেচতে হবে কত? 111 টাকায় বেচতে হবে, হ্যাঁ কি না? হুম। তবেই তো 11% লাভ করতে পারবে, হুম। তাই না? এবার ভালো করে দেখো, প্রথম ক্ষেত্রে যে বিক্রয় মূল্য কত ছিল? 178 টাকা। তার মানে 189 মানেই কত টাকা? 178 টাকা, হ্যাঁ কি না? হ্যাঁ। একদম। তাহলে দেখো 89 থেকে 178 আসতে হলে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 2 দিয়ে গুণ করতে হচ্ছে না? হুম। হুম। তাহলে এই আমার শেষের আলটিমেটলি উত্তরটাও মানে 11% লাভ করতে গেলেও এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 111কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে গেল? 222। 222। তাহলে আলটিমেটলি তাকে 222 টাকায় সেই জিনিসটা যদি বিক্রি করে তাহলে তার 11% লাভ হবে। বোঝা গেল কি গেল না বলো? হুম। ভালো অঙ্ক, এই অঙ্কগুলো পরীক্ষায় আসে, এই ধরনের অঙ্ক। তো পরীক্ষার হলে এই যে আমরা টুক করে বুঝতে পারলাম 89 ডাবল হচ্ছে 178, এইটা হয়তো সহজে বোঝা যাবে না, তখন আমাকে ভাগ করে দেখে নিতে হবে। এইটুকুই পরীক্ষার হল আর এখানের মধ্যে তফাৎ থাকবে। অঙ্ক এই ধরনের অঙ্কই আসবে। আচ্ছা, বোঝা গেল এটা? তাহলে পরেরটাই যাব। হুম। এই কোশ্চেনটা করো। পড়ো সবাই কোশ্চেনটা। বোঝা গেল অঙ্কটা? আর একবার বলো। দেখো কি বলেছে, এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? আগের অঙ্কটার মতোই অঙ্ক। আচ্ছা, বইটার দাম আমি ধরে নিলাম 100 টাকা তার ক্রয় মূল্য। এবার সে বেচেছে ক পার্সেন্ট লাভে? 10% লাভে। তার মানে 110 টাকায় বিক্রি করেছে। এবার আলটিমেটাম তাকে শেষ পর্যন্ত উত্তরে কি হচ্ছে? 15% লাভ করলে ক টাকায় বেচতে? তাহলে 15% লাভ করলে তাকে বেচতে তো নিশ্চয়ই 115 টাকায়, ঠিক না ভুল? একদম। তাহলে এইবার এই লাইনটা প্রথমটা আরেকবার ভালো করে পড়ো। 330 টাকায় বিক্রি করায় 10% লাভ হলো, তার মানে এই জায়গাটা বলা আছে, তাই না? 110 মানে কত বলা আছে অঙ্কটায়? 330, তাই না? হ্যাঁ। বোঝা গেল কথাটা? যেহেতু হুম। 330 টাকায় বিক্রি করে তার 10% লাভ হচ্ছে, তাহলে এবার 10%-এ ধরুন আমি এই লাইনটা লিখতে পারি, পার্সেন্টেজ কথাটার জন্যই আমি 100 টাকায় কেনা হলে পরে জিনিসটা 110 টাকায় বেচে তবে 10% লাভ হচ্ছে। এবার তার টার্গেট হচ্ছে 15% লাভ, তাহলে 100 টাকার উপরে 15% লাভ মানে কি 115 টাকায় বেচতে হবে। এবার প্রথম ক্ষেত্রে সে 10% লাভ ছিল, সেই 10% লাভের সময় সে 330 টাকায় বেচেছে, তাহলে 110 মানেই 330। তাহলে একে কত দিয়ে গুণ করা হচ্ছে? দেখো সরাসরি 3 দিয়েই গুণ করা হচ্ছে। তাহলে আমার একেও 3 দিয়ে গুণ করতে হবে 115কে, তাহলে 115কে 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 345। তাহলে আমার যদি আলটিমেটলি আমাকে 15% লাভ করতে হয়, তাহলে আমার জিনিসটাকে বেচতে হবে ক টাকায়? 345 টাকায়। অপশন নাম্বার সি। বোঝা গেল? গেল কি গেল না বলতে বলো তাড়াতাড়ি। কঠিন নয়, কঠিন নয়। লাভ ক্ষতি চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমাদের দেখবা ক্লাস 9-এর বইয়ে লাভ ক্ষতি ছিল। লাভ ক্ষতির কোশ্চেন এমন কোশ্চেন করা যায় যে কোশ্চেন এখনো ভালো ভালো লোকেরা হাবুডুবু খায়। লাভ ক্ষতি অত সহজ জিনিস নয়, আবার অত কঠিন জিনিসও নয়, একটু বুঝতে হবে ভালো করে। আচ্ছা দেখো এই কোশ্চেনটা,
দেখো বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? একটা জিনিস বলে রাখি, প্রথমে যখন কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম, দেখো এই যখন থিওরিটা আলোচনা করছিলাম তখন একটা জিনিস আমরা বলেছিলাম না, লাভের হার বার করার নিয়ম কি? উপরে আমরা লাভটাকে লিখবো, প্রফিটটাকে লিখবো, নিচে আমরা কি লিখবো? কস্ট প্রাইস লিখবো, কস্ট। হ্যাঁ, ইন্টু 100 করবো। এইবার সাধারণত অঙ্কে তো কিছু যদি উল্লেখ না থাকে তাহলে আমার এই নিয়মটাই করতে হয়, ঠিক আছে, নিচে কস্ট প্রাইসই হয়। এবার কিছু কিছু অঙ্কতে ক্রয় মূল্য না বলে বিক্রয় মূল্যের উপর লাভ বলে থাকে, বোঝা গেল কথাটা? সেই ক্ষেত্রে আমার এখানে সিপি ইউজ না করে আমাকে এখানে এসপিটাকে ইউজ করতে হবে, মানে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্যটাকে এখানে আমাকে উল্লেখ করতে হবে, সেটা আমার অঙ্কতে উল্লেখ করা থাকবে, অঙ্ক পড়ে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই অঙ্কটায় চলে আসি, অঙ্কটা ভালো করে পড়ো সবাই। বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? ভালো করে পড়ো সবাই। আচ্ছা দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে আমি যদি ধরে নিই বিক্রয় মূল্য যদি 100 টাকা ধরি, তাহলে আমার বিক্রয় মূল্যের উপর লাভ করছে সে, তাই তো? বিক্রয় মূল্যের উপর 20% লাভ, বিক্রয় মূল্যের উপরে, সরি একটু ভালো করে অঙ্কটা বোঝো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে বিক্রয় মূল্য যদি আমার 100 টাকা, না 100 টাকা ধরা যাবে না এখানে, সরি একটু, আচ্ছা একটু দাঁড়াও, আচ্ছা তাহলে আমি বিক্রয় মূল্যটাকে 100 টাকায় ধরি, তাহলে 100 টাকার উপর 20 টাকা যদি লাভ করতে হয়, মানে 20% যদি লাভ করতে হয়, তাহলে তার ক্রয় মূল্য কত হতে হবে? 80 টাকা হতে হবে না? ভালো করে বুঝে যান এই লাইনটা, এটা খুব ইম্পর্টেন্ট ভাইটাল লাইন। হ্যাঁ। বিক্রয় মূল্যের উপর 20% লাভ করছে, তাহলে বিক্রয় মূল্যটাকে আমি 100 ধরে নিলাম, তাহলে 100 টাকাতে 20 টাকা লাভ করতে গেলে আমাকে নিশ্চয়ই 80 টাকাতে বেচতে হবে, 80 টাকায় কেনা থাকতে হবে, তবে আমি 100 টাকায় বেচে 20 টাকা লাভ করতে পারবো, বোঝা গেল কি? ভালো করে দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ, মানে বিক্রয় মূল্য 100 টাকা, তার উপরেই 20 টাকা লাভ করতে হবে, মানে লাভ যোগ করে 100 টাকা হয়েছে, যেহেতু এটা বিক্রয় মূল্য, তাহলে আমাকে নিশ্চয়ই কিনতে হবে 80 টাকায়, তাহলে তোমার লাভটা হবে না? হবে কি? হবে না। তাহলে আমি এইটুকু জিনিস লিখে ফেললাম যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, এইখান থেকে আমি তার এসপি পেয়ে গেলাম, এটা হচ্ছে এসপি, আর এটা হয়ে গেল সিপি, মানে ক্রয় মূল্য। আচ্ছা, এবার ক্রয় মূল্যের উপর লাভের হার কত? যেহেতু ক্রয় মূল্যের উপরে লাভের হার চেয়েছে, তাহলে আমার উপরে লাভটা লিখে দেবো, লাভ কত? 20, কার উপরে চেয়েছে? ক্রয় মূল্যের উপরে, তাহলে নিচে আমি ক্রয় মূল্য লিখে দেবো, ক্রয় মূল্য কত বার করলাম? 80 বার করলাম, ইন্টু 100, এটা আমার ক্যালকুলেশন করতে হবে। তাহলে একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটো, এটা কত হয়ে গেল? 4 হয়ে গেল, এবার এটা কেটে 25 হয়ে গেল, তাহলে আমার ক্রয় মূল্যের উপর লাভ কত? 25%, 25%, এই তো 25% অঙ্কের উত্তর, বোঝা গেল? যদি কারো কোনো সন্দেহ থাকে বলতে পারো, অঙ্কটা এতটুকুর উপরে কারো কোনো সমস্যা থাকলে উল্লেখ করো, খুব ভাইটাল অঙ্ক। বুঝতে পেরেছি। রাহুল, বাকিরা? বুঝলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্ক যাই। হুম আচ্ছা, এটা একই রকম অঙ্ক, দেখো এখানে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়,
তাহলে ক্রয় মূল্য কত হবে তোমরা একটু ভালো করে ভেবে বলো তো। 120 বলো। 120 হুম ক্রয় মূল্য যদি হুম, 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 120 টাকা হবে, তাহলে ক্ষতি হবে এক- 20%। না, একদম ক্ষতি একদম একদম এখানে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, মানে বিক্রয় মূল্যটা এসপিটাই হচ্ছে 100 টাকা। ভালো করে বোঝো রাহুল, ভুল করছো তুমি। বিক্রয় মূল্যই 100 টাকা, তাহলে 100 টাকার উপরে 20% ক্ষতি হতে হবে, 20 টাকা ক্ষতি হতে হবে। তাহলে 100 টাকায় বিক্রি করে যদি 20 টাকা ক্ষতি করতে চাই আমি, তাহলে আমাকে নিশ্চয়ই 110-20 টাকায় জিনিসটা কিনে নিয়ে আসতে হবে। ভালো করে বোঝো, তবে তো আমার 20 টাকা ক্ষতি হচ্ছে। হুম, বোঝা গেল কথাটা? আমি 100 টাকাতে 20 টাকা, 100 টাকায় বেচে দিয়েও 20 টাকা ক্ষতি করব, তাহলে নিশ্চয়ই আমাকে জিনিসটা 120 টাকায় কিনতে হবে, তবেই তো আমার ক্ষতিটা হবে, মানে তো ক্ষতি হবে না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে এসপি হয়ে গেল 100 আর সিপি কত হয়ে গেল 120। এবার উত্তর টক করে হয়ে দেখো, টুক করে হয়ে যাবে। ক্রয় মূল্যের ওপর ক্ষতির হার কত? তাহলে ক্রয় মূল্য কত? 120 টাকা। 100 ক্ষতি ক টাকা হয়েছে? 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 20 ইন্টু কত হয়ে যাবে 100। একই ক্যালকুলেশন, বোঝা গেল? একই ফর্মুলা ইউজ করলাম আমরা। এই একটা শূন্য একটা শূন্য কেটে দাও, এটা দিয়ে কেটে দিয়ে 6 করে দাও, এটাকে এটা কেটে দিয়ে এটাকে 3 করে দাও, তাহলে এটা কত হয়ে গেল 50। তাহলে 50/3 মানে হচ্ছে 3 × 48, এটা 16×2 এই ভাগটা করে দেখতে পারো। 50কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কত হয়ে যাবে? 3 দিয়ে কাটলে 3 1 3, 2 0 3 6 18, থাকে কত 2 অবশিষ্ট পড়ে থাকছে, তাহলে কত হয়ে গেল 16/2/3%। ক্লিয়ার হলো? বোঝা গেল সবার অঙ্কটা? হ্যাঁ 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 আচ্ছা, তাহলে নেক্সট চলে গেলাম। এটা বার করো দেখি তোমরা, একদম সহজ দেখা যাচ্ছে লেখাগুলো, এই লেখাটা একটু আবছা আবছা হয়ে যাচ্ছে। বুঝে যাচ্ছে। হবে অঙ্কটা? দেখো, ক্রয় মূল্যের উপর 20% লাভ এর হলে, তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে কেনা দাম যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো? 120। একদম 120। হুম 120। আচ্ছা, এবার বলেছে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার বলেছে, তাহলে বিক্রয় মূল্যটা আমার হরে বসে যাবে, তারপর নিচে বসে যাবে। তাহলে বিক্রয় মূল্য কত? হুম 120, উপরে লাভ, লাভ ক টাকা? 20 টাকা, ইন্টু কত? 100। এই তো ক্যালকুলেশন, একদম একই রকম এটা ক্যালকুলেশন। সি এর অ্যান্সারটা হবে। অপশন কত হবে? সি। আগের অঙ্কটার মতোই ক্যালকুলেশনে দাঁড়িয়ে গেল, তাহলে অপশন সি। বোঝা গেল কোশ্চেনটা? এখানে বোঝার হ্যাঁ বোঝার বিষয় এই যে বিক্রয় মূল্যের ওপরে শব্দের লাভের হার চেয়েছে, বিক্রয় মূল্যের উপরে লাভের হার চেয়েছে, ক্রয় মূল্যের উপরে চাইনি, তাহলে সবসময় আমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, বিক্রয় মূল্যটাকে আমাকে নিচে লিখতে হবে। বোঝা গেল? এবার এই অঙ্কটার ক্ষেত্রে ভুল কোথায় হয় দেখো তো, অনেকে কি করে ক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে বিক্রয় মূল্যের উপর ক টাকা লাভ হবে আন্দাজে বলে দিল 20 টাকা, আন্দাজে সেটাও বলে দেবে 20%। সে ভাববে হয়তো লাভটার কি পরিবর্তন হবে, কিন্তু না, এখানে পরিবর্তন হবে যেহেতু এটা বিক্রয় মূল্যের উপরে চেয়েছে, কিন্তু আমার দেওয়া আছে কার ক্রয় মূল্যের উপরে, ওই জন্য জিনিসটাকে আমাকে ভালো করে ভেবে বুঝে নিতে হবে। ঠিক আছে? কি ব্যাপার, এই কটাই অঙ্ক ছিল আজকে? ফুরিয়ে গেল অঙ্ক? কটা অঙ্ক নিয়েছিলাম আমি? 10টা মনে হয়। 10টা অঙ্ক নিয়েছিলাম না? তার জন্য তো ফুরিয়ে গেল। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, বই আছে নাকি সবার কাছে? না, বই নেই? আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখি কোশ্চেন কোথাও পাওয়া যায় কি। এক সেকেন্ড একটু দাঁড়াও। তুই এবার কি প্রেজেন্ট করছিস? মিটিং গেলাম, দেখলাম কি হয়। ওফ, দাঁড়াও দাঁড়াও, তুই এবার কি করলি কি করলি, আমার এদিকে সব গন্ডগোল হয়ে গেল। একটু দাঁড়াও। আমার তো শুধু এক এক সময় কথাই শুনতে পাচ্ছি, স্ক্রিন আসছে না। তোর নেটওয়ার্কের ডিস্টার্ব, ওই জন্য এরকম হচ্ছে, তাছাড়া এমন কিছু বড় বিষয় খুব নেই। ভালো নেটওয়ার্ক আমার। হুম, ভালো নেটওয়ার্ক চালা। জিও, ভোডা সবকিছু ব্যবহার করছি, কিচ্ছু চলছে না। এয়ারটেল। আচ্ছা, একটা অঙ্ক পেয়েছি, তাহলে আজকে যেটা আলোচনা হলো এটা এই পর্যন্তই থাক। আমরা কিছু কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আলোচনা করি, এর আগে যে সব ক্লাসগুলো আমাদের হয়ে গিয়েছে না। দেখা যাচ্ছে কোশ্চেনটা? না। না, আচ্ছা কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, দেখতে পাবো, এক্ষুনি দেখতে পাবো। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা তোমাদের 2020 সালের ডাব্লিউপি কনস্টেবল কনস্টেবলের পরীক্ষায় এসেছিল। এই কোশ্চেনটা আমাদেরকে সলভ করতে হবে। দেখো ভালো করে কোশ্চেনটা পড়ো। কোনো আসল সরল সুদে 20 বছরের 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরের দ্বিগুণ হবে? একদম এই কোশ্চেনে করানো হয়েছে তোমাদেরকে, এই কোশ্চেনটাই করানো হয়েছে তোমাদেরকে যেদিন আমরা সরল সুদ চ্যাপ্টারটা করছিলাম। সরল সুদের সূত্রটা একটু মনে করে দেখো। সূত্রটা কি ছিল? আই সমান কি ছিল বলো তো, বলো? পি আর পি পি আর আর টি টি বাই বাই 100। 100। হ্যাঁ, বাই 100। এটা ছিল আমাদের সরল সুদের হুম, ফর্মুলা, পিটি বাই। যেখানে আই হচ্ছে কি সুদ, পি হচ্ছে কি আসল, আর হচ্ছে কি সুদের হার, আর টি হচ্ছে সময়। এই সূত্রটা আমার ছিল। এবার আমরা অঙ্কটা পড়ি। কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হয়, তার মানে 3 গুণ হচ্ছে আসলটা। তার মানে আসল যদি আমার পি টাকা হয়, তাহলে সুদটাকে আমার কত হতে হবে? 2p হতে হবে। তবেই তো আসলটা 3 গুণ হয়ে যাবে, কেন 2p সুদ আর আসলটা দুটো মিলে আমার কত হয়ে যাবে? 3p। তবেই আমার আসলটা 3 গুণ হয়ে গেল। কথাটা বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল এই কথাটা? তাহলে সেটাই আমরা ইউজ করব এখানে। তাহলে প্রথম লাইনটা বলছে কোনো আসল সরল সুদে 20 বছরে দ্বিগুণ হয়ে গেল, ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করে দেবো। তাহলে সুদের জায়গায় কত বসবে? 2p, আসলের জায়গায় p, আর এর জায়গায় কিছুই জানি না, আরই বসে গেল। সময়ের জায়গায় কত বসবে? 20 বছর, বাই কত হয়ে গেল? 100। তাহলে দুই দিকে পি পি কেটে গেল,
একটা শূন্য কেটে গেল, আর উপরে 2 আর উপরে 2 কেটে গেল। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা কি পেয়ে যাচ্ছি, আর সমান 10। তাহলে সুদের হার আমরা 10 পেয়ে গেলাম। সুদের হার যদি 10 পেয়ে যাই, এবার অঙ্কটা পরের পোর্শনটা দেখো, ওই আসল একই সুদের হারে কত বছরের দ্বিগুণ হবে। কত বছরের দ্বিগুণ হবে, দ্বিগুণ হতে বলতে কি, আসল যদি পি টাকা হয় তাহলে সুদটাকেও পি হতে হবে। তাহলে পি, আবার সেই ফর্মুলা বসিয়ে দেবো, পি আসলও পি, এখানে সুদের হার কত 10%, সময় কত, সময়টাই এখানে বার করতে হবে, টি বসে গেল বাই 100। তাহলে এখান থেকে এই পি পি কেটে গেল, উপরে একটা শূন্য, উপরে নিচে একটা শূন্য কেটে গেল, টি বাই 10 ইজ ইকুয়াল টু 1। তার মানে এখান থেকে টি সমান কত হয়ে গেল, 10 বছর। 10 বছর। তাহলে 10 বছর আমার অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল কি? দেখো কোশ্চেনটা, হ্যাঁ। একটা ভালো অঙ্ক পেয়েছি। কুকুর বিড়ালের অঙ্ক। দেখা যাচ্ছে কি? দেখো সবাই, হ্যাঁ। এটাও তোমাদের কনস্টেবল পরীক্ষায় এসেছিল 2020 সালে। 2020 সালের পরীক্ষা 20 সালে হয়নি, পরেই হয়েছিল। দেখ কনস্টেবলেরই কোশ্চেন, কনস্টেবল এক্সামের। দেখো কি বলেছে, একটি বিড়াল 5 লাফে যেতে যে সময় লাগে, যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4 লাফ দেয়, কিন্তু কুকুর আচ্ছা। 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। আচ্ছা, বিড়াল ও কুকুরের গতির অনুপাত কত? ভালো করে কোশ্চেনটা বুঝে নাও, এই ধরনের বহু কোশ্চেন থাকে। এটা কুকুর বিড়াল না দিয়ে একটা, আমি কিছুদিন আগে একটা কোশ্চেন করছিলাম, কুকুর বিড়াল না দিয়েও তোমার অন্য কিছুও থাকতে পারে। কোশ্চেনটা আমার কাছে আছে কি দেখি, তাহলে তো ওটাকে দেখাচ্ছে আমাকে। আর এই ধরনের একটা কোশ্চেন আমি কিছুদিন আগে করছিলাম, সেটা কুকুর বিড়াল না দিয়ে অন্য কিছু দিয়েছিল। এরকম পাই কি দেখি আমি কোশ্চেনটাকে, থাক আগে এটা আলোচনা করে নিই, সব দেখে লাভ নেই পরে। হ্যাঁ দেখো, ভালো করে বোঝো জিনিসটা। একটা বিড়াল 5 লাফ দিচ্ছে, কে? বিড়াল, ক্যাট। আর একটা ডগ, সে কটা লাফ দিচ্ছে? 4টে লাফ দিচ্ছে, মানে একই সময় লাগছে এদের মধ্যে। বিড়ালটা 5 লাফ দিতে যতটুকু সময় লাগছে, কুকুরটা 4টে লাফ দিতে ততটুকু সময় লাগছে। এইবার অঙ্কের এইখান থেকে যে পরের পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকু খুব কাজের, এইখান থেকে আমার উত্তরটা আসবে। কিন্তু কুকুর 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। তার মানে একটা কুকুর যখন 3 লাফ দিয়ে যতটুকু রাস্তা যাচ্ছে, বিড়ালে সেই রাস্তাটুকু যেতে কতটা সময় লাগে, কতটা লাফ দিতে হচ্ছে? 4খানা লাফ দিতে হচ্ছে। বোঝা গেল? তাহলে এর 4 লাফে যতটুকু রাস্তা যায়, বিড়াল 4 লাফে যতটুকু রাস্তা যায়, কুকুর 3 লাফে ততটুকু রাস্তা যায়। ভালো করে বোঝো কথাটা। আচ্ছা, আমি এই রাস্তাটাকেই ধরে নিলাম মনে মনে যে রাস্তাটা হচ্ছে এক্স রাস্তা। যেহেতু দুজনাই 4 লাফ, বিড়ালের 4 লাফ, কুকুরের 3 লাফ, এবং এই 4 লাফে বা 3 লাফে যতটুকু রাস্তা যায়, সেই রাস্তাটাকে আমি ধরে নিলাম এক্স। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারবো যে বিড়ালটা 1 লাফে কতটুকু রাস্তা যায়? মোট রাস্তা এক্স, তাহলে 1 লাফে যেতে গেলে 4 দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ 4 লাফে এক্স এক্স একক রাস্তা যাচ্ছে, তাহলে 1 লাফে x/4 একক রাস্তা যাবে। বোঝা গেল? আর সেইখানেই কুকুরটা 1 লাফে কতটুকু রাস্তা যায়? x/3 একক রাস্তা যাবে। বোঝা গেল? আচ্ছা, এইবার বিড়ালটা যে 5 লাফ দিচ্ছে, ভালো করে এই জায়গাটা দেখো, বিড়ালটা 5 লাফ দিচ্ছে আর কুকুরটা 4 লাফ দিচ্ছে, তাহলে এদের রাস্তাটুকু কতটুকু? যে সময় লাগে, তাহলে এটা একই সময় লাগছে, তাহলে 5 লাফের সময় আর 4 লাফের সময় একই। তাহলে এই 5 লাফে কতটুকু রাস্তা যাচ্ছে? 5 লাফে রাস্তা যাচ্ছে x/4, x/4, আর কুকুরটা যাচ্ছে x/3, বাই 5 x/3 3 এরা, হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ। x/3 রাস্তা যাচ্ছে। তাহলে এইটুকু হচ্ছে ওদের একই সময়ের রাস্তা, তাহলে একই সময় একটা দূরত্ব যাচ্ছে, তার মানে সেটাই তো তার গতিবেগ।
একটা নির্দিষ্ট সময় যতটুকু রাস্তা অতিক্রম করে সেটাকেই গতিবেগ বলি। তাহলে এটাই হচ্ছে গতিবেগ। তাহলে এই দুটোর অনুপাতটাকে আমি বার করতে পারলেই হয়ে যাবে। তাহলে দুই দিক থেকে আমি এক্স এক্স এলিমিনেট করে দিতে পারি, বার করে দিলাম। তাহলে কত হয়ে গেল ক্যালকুলেশনটা? 5/4, আর এটা কত হয়ে গেল অনুপাত? 4/3। 4/3। এবার ভগ্নাংশ যেহেতু রাখা যাবে না, তাহলে এটাকে গুণ কত দিয়ে করতে হবে? দেখো নিচের দুটো লসাগু দিয়ে গুণ করলেই হবে। 3 4 12, 12 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে। তাহলে 12 দিয়ে এটা গুণ করলে কত হয়ে যাবে? দেখো এটাকে যদি 12 দিয়ে 15। গুণ করি আর এটাকেও যদি 12 দিয়ে গুণ করি তাহলে 4, এটা কেটে গিয়ে 3 হবে, তাহলে 3 5 15, 15, আর এটা কত হয়ে আর যাবে? এটা 15/16। 16, 4, 16। তাহলে 16। তাহলে ওদের গতিবেগের অনুপাত, দ্রুতির অনুপাত বা স্পিড, গতিবেগ একই জিনিস, তাহলে সেটা হচ্ছে 15:16। কোনটা উত্তর হবে? অপশন নাম্বার বি উত্তর হবে। আচ্ছা, বি। তাহলে এত গ্যাঞ্জামের কোনো প্রয়োজন নেই। এই ধরনের অঙ্কগুলো করতে গেলে সোজা কথায় একদম শর্টকাট ইউজ করব। দেখো দুটো জিনিসকে আমরা সবসময় খেয়াল রাখবো, যে আগে একই সময় কোন কোন লাফ দুটোতে লাগছে। দেখো বিড়ালটা 5 লাফ যেতে যে সময় লাগছে, কুকুরটা 4 লাফ যেতে সেই সময় লাগছে। তাহলে একই সময়ে কতটুকু কে লাফ যায় সেই লাফটাকে আমি লিখে রাখবো। বিড়ালটা 5 লাফ গেল আর কুকুরটার 4 লাফ লিখে নিলাম, হলো। এবার আমার নিচের অংশটা খেয়াল করবো যে কার লাফের মাপগুলো সমান। তাহলে কুকুরের 3 লাফ আর বিড়ালের 4 লাফ সমান, তাহলে সেই লাফের এই সমান লাফটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে কুকুরের ক্ষেত্রে এখানে 3 লাফ আর বিড়ালের ক্ষেত্রে 4 লাফ। এই শর্টকাটটা মনে রাখবা। তাহলে এই দেখো এই জায়গাটা চলে আসলো। এবার এই ভগ্নাংশ উঠিয়ে দেবো লসাগু দিয়ে গুণ করে, তাহলে আমার উত্তর হয়ে যাবে। এত বেশি কিছু মনে রাখার দরকার নেই। বোঝা গেল কথাটা? যদি বোঝা গিয়ে থাকে তাহলে বলো। খুব ভালো অঙ্ক, পরীক্ষার হলে মাথায় চুল ছিঁড়বে ছেলেপিলে এই কোশ্চেনটা দিকে দেখে। চুল ছেঁড়ার দরকার নেই। বুঝলাম তো ওটা, আচ্ছা, পরে পারা যাবে না। আচ্ছা এই কোশ্চেনটা দেখো কি বলেছে। 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ, মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল বলো তো? আমাদের ভারতে। এইবার তোমাদের এইখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই 2024 সালে তোমাদের এই একটা আমাদের খেলা হবে। এটা হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপ, T20 মেন্স ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, মেন্স ওয়ার্ল্ড কাপ। এই T20 মেন্স ওয়ার্ল্ড কাপটাকে একটু তোমরা ডিটেলসে দেখে নেবা। এটা এই বছরে হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে খেলাটা হবে। এখান থেকে তোমাদের এই নেক্সট যে পরীক্ষা আসছে কিছুদিন পরে, এই পরীক্ষায় কোশ্চেন হবেই হবে, মাস্ট। ঠিক আছে, এখান থেকে একটা কোশ্চেন একটা কোশ্চেন তোমরা পেয়ে যাবা। এটা কি দেখবো? শুধু খেলাটা দেখবো নাকি? খেলা হ্যাঁ সব বছরই দেখবে পাগল। টি-20 টি-20 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ডিটেলসটা কোথায় হচ্ছে, কটা দেশ অংশগ্রহণ করছে। তোমাদের পরীক্ষা হতে হতে মনে হয় খেলা শেষ হয়ে যাবে, না হবে কে না, জিতলো? হ্যাঁ শেষ হবে না খেলা। তাহলে কে জিতলে ওটা আসার কোনো কোশ্চেন হবে না, কোথায় হবে সেটা তোমাদেরকে জানতে যাবে। কেননা এই বছরে খেলাটা হচ্ছে দুটো দেশ মিলে একসঙ্গে আয়োজন করছে, ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকা। ওয়েস্ট ইন্ডিজ সরি কবে খেলা শেষ হবে? ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকা, ইউএসএ। ঠিক আছে, এই দুটো দেশ। অপশনগুলো ভালো করে খেয়াল করে উত্তর দেওয়া। ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আচ্ছা, তাহলে এই এই ধরনের কোশ্চেন, এটা হচ্ছে টপিক, এই টপিক থেকে তোমাদের কোশ্চেন হবে। এই দেখো একটা টাটকা অঙ্ক পেয়ে গিয়েছে। দেখা যাচ্ছে কোশ্চেনটা? হ্যাঁ। দেখো পড়ো।
একদম সহজ অঙ্ক। এটা কনস্টেবল পরীক্ষায় এসেছিল, আমি কনস্টেবলের কোশ্চেন থেকেই তুলে দিচ্ছি। আর এই কোশ্চেনটা একদম টাটকা কোশ্চেন, আজকেই করানো হলো এই টপিকসটা। একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? কারো মাথায় যদি কিছু এসে থাকে বলো, এর থেকে সহজ কোশ্চেন আর হয় না। কিছু মাথায় এলো না? রেসপন্স পাচ্ছি না তো। দেখো কি বলেছে, 1754 টাকা, 54 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, তাহলে 1754 টাকায় বিক্রি করে লাভ হলো, যতটুকু পরিমাণ লাভ হলো 1492 টাকায় বিক্রি করে 1492 টাকায় বিক্রি করে সেই পরিমাণ ক্ষতি হলো। তার মানে এক্স্যাক্টলি মাঝামাঝি একটা দাম আছে যে দামে এই জিনিসটা কেনা, তাহলে এই কেনা দাম থেকে এই বিক্রি দামটা বিয়োগ করে যেটা পাবো সেটা লাভ পাবো, আর এই কেনা দাম থেকে এই বিক্রি দামটা বিয়োগ করে আমরা কি পাবো? ক্ষতিটা পাবো। এই লাভ আর এই ক্ষতি সমান, তাই না? তাহলে এই ঠিক একদম মাঝামাঝি জায়গাটাকে আমাকে বার করতে হবে, সোজা কথা। মাঝামাঝি জায়গা বার করতে গেলে কি করতে হবে? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে একদম মাঝামাঝি জায়গাটা পেয়ে যাবো না? হ্যাঁ কি না? ডি এর অপশনটা হতে পারে। দ্যাট ডি এর অপশন কোনোভাবেই হবে না। কেন হবে না? দেখেই বোঝা যাচ্ছে, এই দুটো যখন যোগ করব 4 আর 2 এ 6, তাহলে শেষে 6 হয়েছে, তাকে তখন 2 দিয়ে ভাগ করবো, শেষে 3 আসবে কোনোভাবেই। তাহলে অপশন হবে এই দুটোর মধ্যে একটা উত্তর হবে। আর এই দুটোর মধ্যে উত্তর হবে 1600 আর 1400, তাদের মধ্যে মাঝামাঝি আছে 1600, তাহলে এই 1600টা উত্তর হবে। দেখে ভুল বোঝা গেল? দেখ মিলিয়ে দিই, দেখ 1754, তাহলে 1754 তার সঙ্গে কত যোগ করব? 1492, 1492 যোগ করে দিলাম, তাহলে এটা কত হয়ে গেল? 6, এটা কত হয়ে গেল? 4, এটা কত হয়ে গেল? 12, 2 হাতে থাকে 1, তাহলে এখানে 3, 3246। একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 2, 1, 6, 2, 3, তাহলে 1623। এই দেখো 1623 উত্তর। বোঝা গেল? খুব সহজ অঙ্ক। তাহলে লাভ ক্ষতি চ্যাপ্টার ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন তোমরা পাবা। আরো একটা টাটকা কোশ্চেন, দেখো কোশ্চেন চিনতে পারছো কি? জানা যাচ্ছে কোশ্চেন? জানা যাচ্ছে কোশ্চেন? চেনা যাচ্ছে। কোন চ্যাপ্টার কোশ্চেন? চ্যাপ্টার নাম বলো আগে। চ্যাপ্টার নাম কোশ্চেনেই লেখা আছে। লাভ ধ্যাৎ, না, মিশ্রণ, হ্যাঁ। মিশ্রণ, হ্যাঁ। ধ্যাৎ, কি সব করছিস? এই 2 দিন আগে পড়ালাম আর ভুলে গেলি। দেখো কি বলেছে, কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি 16 টাকা 50 পয়সা বিক্রি করলে 20% লাভ হয়। আচ্ছা, তাহলে এইখানে আমার যে দেখো দুটো জিনিস করা হচ্ছে, একটা 15 টাকা কেজি দরের ডালের সঙ্গে কটা কেজি দরের ডাল মেশানো হচ্ছে?
12 টাকা কেজি দরে ডাল মেশানো হচ্ছে। 12 টাকা। দিয়ে 16 টাকা 50 পয়সায় বিক্রি করে 20% লাভ করা হয়ে গেল। সে লাভ করে ফেলেছে 20%। তাহলে এই মিশ্রিত যে ডালটা হচ্ছে সেই ডালের যে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্যটা আমার এখানে বার করা দেওয়া নেই, আছে কি তার বিক্রয় মূল্য দেওয়া আছে। 20% লাভ করে তার বিক্রয় মূল্য দেওয়া আছে। সবার প্রথমে আমাকে কি করতে হবে, এই যে 20% বাদ দিয়ে মানে ক্রয় মূল্যটাকে বার করতে হবে। এই বিক্রয় মূল্য থেকে আমি ক্রয় মূল্যটাকে বার করি। তাহলে ভালো করে দেখো কত পার্সেন্ট লাভ, 20% লাভ, তাই তো? তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 120 হবে তো? এবার এইখানে এই বিক্রয় মূল্যটা কত বলা আছে, 16.50 এটা বলা আছে। তাহলে আমাকে ক্রয় মূল্য কত হবে এটা বার করতে হবে। তাহলে এটা কিভাবে বার হবে, ডাইরেক্ট ভাগ করে দিই। তাহলে 120 বাই কত হয়ে যাবে, 100 ইন্টু কত হয়ে যাবে, 16 সরি উল্টো লিখে ফেললাম, 500। 120টা নিচে হবে, 100 বাই 120 ইন্টু কত লিখবো, হুম, 16.50, তাহলে দশমিক উঠিয়ে দিই একবার। হ্যাঁ, তাহলে 165/10, এই কাটাকাটিটা আমাদের 10। করতে হবে। একটা শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও। এবার কদি কাটবো বলো তো, কদি কাটবো? এই 100 হবে না নিচে? না 10 হবে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ না ঠিক আছে। আচ্ছা বেশ, তাহলে এবারে কাটাকাটিটা করতে হবে। কত কাটাকাটি হবে বলো? 12 3 দিয়ে 12 দিয়ে যাবে, 3 দিয়ে 12 কাটবে, দিয়ে যাবে না? 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, 3 4 3 দিয়ে 12, হ্যাঁ, 3 4 12। 3 5 15, আর হাতে এখানে 1 দিয়ে থাকে, 3 5 55। 15, তাহলে 55/4। তাহলে 55/4 মানে কত, 55/4 মানে 4 দিয়ে ভাগ করো, 4 একে 11। 4, 1 আর 5, ভুং ভাং বলিস না রাহুল। তাহলে 3 4 12 হলো। তাহলে এখানে 3 চলো, শূন্য নাও, দশমিক দাও। তাহলে 3 কিছু একটা ভুল করলাম নাকি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্রতি কেজি ডাল 16 টাকা 50 পয়সায় বিক্রি করে তার 20% লাভ হয়। ঠিক আছে, বিক্রয় মূল্য 120 100, 120 ঠিকই আছে, 16.5, হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ তাহলে কত হয়ে যাবে, এটা এর ভাগটা করি। তাহলে 3, এটা 4 7 28, আর থাকে কত 2, তাহলে 2 চলে গেছিল 0, 4 5 20, তাহলে 13.75। তাহলে আমার মিশ্রিত যে ডালটা ছিল তার ক্রয় মূল্য কত হলো, 13.75 টাকা। বোঝা গেল ভাগটা? এটা হয়ে গেল 13.75। তাহলে এই যে 20% লাভ করে বিক্রি করা হলো, বিক্রি করা হয়েছে 16.50 টাকায়, তারপরে 20% লাভ হয়েছে। তাহলে তার ক্রয় মূল্যটা আমরা বার করে ফেলাম, ক্রয় মূল্যটা কত, 13.75 টাকা। এইবারে এইখান থেকে আমাকে অ্যালিগেশন করে বার করতে হবে যে অনুপাতটা। তাহলে অনুপাতটা আরো ফ্রেশ করে লিখি। তাহলে কত টাকা কেজি, 15 টাকা আর 12 টাকা, তাহলে 15 টাকা আর 12 টাকা। এই মিশ্রণটা মিশিয়ে যে ডালটা হলো তার দাম কত হলো, 13.75 টাকা, 13.75। এইবার কি করতে হবে, এটার সঙ্গে এটা বিয়োগ করে এখানে বসাতে হবে। তাহলে 13.75 থেকে 12 বাদ দিলে কত থাকে, 1.75। 1.75। 1.75 আর 15 থেকে 13.75 বিয়োগ করলে কত থাকে বলো, বলো 2.75 1.25, না 1। 1.25 ভুলভাল বলবি না। হ্যাঁ 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 বিয়োগ কর। হ্যাঁ। এবার এটা দেখো যদি 25। আমরা কাটাকাটি করি, তাহলে দশমিক দশমিক উঠিয়ে দাও, দশমিক দশমিক যদি উঠিয়ে দিই, 25 দিয়ে কাটাকাটি হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, 7 25 125 175, আর এখানে 5 25 125, তাহলে 7:5। 25 দেখো 7:5 উত্তর আছে, 7:5 উত্তর।
হুম। এই অঙ্কটা তোমাদের দেখবা আগের দিন অঙ্ক যে ক্লাসটা দেখবা মিক্সারের যে ক্লাসটা করেছিলাম মিশ্রণের, ওইখানে 6 নম্বর যে কোশ্চেনটা করেছিলাম সেই অঙ্কটার মতো কোশ্চেন হুবহু। তাহলে অঙ্ক যদি প্র্যাকটিস না করো তাহলে হবে না। দেখা যাচ্ছে কোশ্চেনটা? দেখো, হুম। অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার। তাহলে অংশীদারি কারবার চ্যাপ্টার কোশ্চেন। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করে। বছরান্তে অনিল যদি লাভের 20% পায় তাহলে অনিল কত টাকা বিনিয়োগ করেছিল? আচ্ছা, দেখো কিভাবে হবে জিনিসটা। অজয় আর অনিল, অজয় ক টাকা দিয়েছিল? 8,000 টাকা। অজয়ের ক টাকা 8,000 টাকাটা ক মাস কেটেছিল? 8 মাস। 8 মাস। আচ্ছা, তাহলে এইভাবে করে তো আমরা অনুপাত বার করি লাভের। আর অনিল যে টাকাটা ছিল, অনিলের টাকাটা ক মাস কেটেছিল? 4 মাসের জন্য নিয়োগ করেছিল। 4 4 মাস। অনিলের ক টাকা ছিল সেটা আমরা জানি না। জানি কি? জানি না। এই জায়গাটা একটা না। না। বড় জিজ্ঞাসা চিহ্ন হয়ে আছে আমার। এই জিজ্ঞাসা চিহ্নটা বার করতে হবে। কিভাবে বার করব? একটু সহজ করেই করব। দেখো, বছরান্তে অনিল যদি লাভের 20% পায় তাহলে অনিল কত পাচ্ছে? লাভের 20% পাচ্ছে। এখান থেকে দেখো আমরা ওদের লাভের অনুপাতটা বার করতে পারছি। তাহলে অনিল লাভ পাচ্ছে 20%, মানে কি 100-র মধ্যে 20। তাহলে বাকি যে লাভটা সেই লাভটা কে পাবে? অজয় পাবে। তাহলে অজয় লাভটা কত পাবে? 80 লাভ পাবে। পাবে না? তাহলে এখান থেকে লাভের অনুপাতটা সরাসরি আমরা বুঝতে পারছি কত? 4:1 পাচ্ছে। 4:1 পাচ্ছে। লাভের অনুপাতটা কত? 4:1 তো? 4:1। আচ্ছা, তাহলে এই অনুপাতে নিশ্চয়ই এই যে মূলধনটা সেটাকেও থাকতে হবে। তাহলে এই অনুপাতেই আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি। তাহলে 4 আর এদিকে 8 কেটে গিয়ে এটা 2 হয়ে গেল। হলো? তাহলে এখানে 8 দুগুণে 16,000, সরি, তাহলে এটা কত হয়ে গেল? 16,000 ইস্টু এইখানে জিজ্ঞাসার চিহ্ন হয়ে আছে। তাহলে এই 4 থেকে 16,000 যেতে গেলে কত দ্বিগুণ করতে হবে? 4,000 দ্বিগুণ করতে হবে, তাই না? আর তাহলে এই 1 থেকে তাহলে এখানেও 4,000 দ্বিগুণ করতে হবে। তাহলে এই জিজ্ঞাসার চিহ্ন জায়গায় কত হয়ে গেল আমার? ডাইরেক্টলি 4,000 এসে দাঁড়িয়ে গেল। 4,000। 4,000 এসে দাঁড়িয়ে গেল। তাহলে আমার অনিল ক টাকা বিনিয়োগ করেছিল? অনিল আমার 4,000 টাকা বিনিয়োগ করেছিল। বোঝা গেল কি গেল না সেটা একবার বলো। যদি বুঝতে না পারো বলতে পারো। বুঝতে পেরেছি। রাহুলকে ডাকছে এই নাকি? আমাকে না না, আমাকে নিচে এগুলো বুঝিয়ে দিন তো। এই নিচেটা বুঝতে পারো নি? আচ্ছা, দেখো বুঝিয়ে দিচ্ছি আরেকবার। না। আমরা কি জানি? মূলধনের অনুপাত মানে লাভের অনুপাত। মূলধনের অনুপাত যা হয় সেটাই লাভের অনুপাত হয়। তাহলে এই জায়গাটা দেখো, অনিল পাচ্ছে 20% লাভ মোট লাভের। তাহলে মোট পার্সেন্ট মানে কি 100-র মধ্যে হিসাব হয়। তাহলে 100-র মধ্যে যদি 20 অনিল পায় তাহলে বাকি টাকাটা কি পাবে? অজয় পাবে। তাহলে 100-র মধ্যে 20 পেয়ে গেল, তাহলে আর পড়ে থাকে কত? 80। তাহলে অনুপাতটা কত হয়ে গেল? 4:1। এটা সরাসরি কাটাকাটি বুঝতে পারছি, 4:1 অনুপাত হয়ে গেল। তাহলে এটাই হয়ে গেল মূলধনের অনুপাত। এবার আমরা মূলধনের অনুপাত যেটা লিখেছিলাম, দেখো 8,000 টাকা 4 মাসের জন্য কেটেছিল, আর অজয়ের টাকাটা, সরি অনিলের টাকাটা 4 মাসের জন্য কেটেছিল, কিন্তু ক টাকা কেটেছিল সেটা আমরা জানি না। তাহলে এখান থেকে দেখো এই অনুপাতটা, এই 4টা কেটে দিলাম, তাহলে এটা 16 হয়ে গেল, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল। এই জায়গাটা জানি না।
তাহলে এই অনুপাতটাকে সমান হতেই হবে। তাহলে সমান হতে গেলে 4 মানে যদি 16,000 হয়, তাহলে 1 মানে কত হতে হবে? তাহলে 1 মানে নিশ্চয়ই হ্যাঁ 4 4,000 হতে হবে। হ্যাঁ ক্লিয়ার হলো হ্যাঁ এবার? তাহলে হ্যাঁ ঠিক আছে। অনেকের টাকা ছিল 4,000 টাকা। হুম ঠিক আছে। আচ্ছা, একটু আগে ক্রিকেট নিয়ে একটা কথা হচ্ছিল। আচ্ছা, হুম এখানে দেখো 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিন স্বর্ণপদক নীরজ চোপড়া কোন স্থান অধিকার করেছিল? আচ্ছা, কোন স্থানের অধিবাসী এসব আছে। তাহলে এখানে আমি ওসব জানতে যাচ্ছি না কোশ্চেনের, আমার ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এই 2020 টোকিও অলিম্পিক। ঠিক আছে, এবছরেও একটা অলিম্পিক হবে। ঠিক আছে, এবছরেও অলিম্পিক আচ্ছা হবে। সেই অলিম্পিকটাকে আমাদেরকে জানতে হবে। এই বছরে কোথায় অলিম্পিক হবে সেটা আমাদেরকে জানতে হবে। এই বছরেও অলিম্পিক হবে, তো এটা তোমার প্যারিসে অলিম্পিক হবে। ঠিক আছে, কোথায় অলিম্পিক হবে? প্যারিসে। ডেটটা, প্যারিস। প্যারিস অলিম্পিক হবে। ডেটটা কত? ডেটটা হচ্ছে ফেব্রুয়ারি, সরি, 26শে জুলাই 2024 থেকে 11ই আগস্ট 2024। মনে রাখবা। কোথায় হবে? প্যারিসে হবে। প্যারিস। প্যারিস। প্যারিস অলিম্পিক। প্যারিস অলিম্পিকের আচ্ছা এবারকার লোগোটা হচ্ছে এইরকম। এরকম লোকও হয়। লোগো হয় এরকম। বাবা, অনেক বড় হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, হুম, প্যারিস অলিম্পিকের লোগো হচ্ছে এইরকম। ঠিক আছে, এই অলিম্পিকের এই লোগোটা যেটা আছে না, এই নিচের এই যে 5টা রিং আছে দেখো, এই 5টা রিং হচ্ছে হুম খুব, 5টা রিং থেকে, এই 5টা রিং থেকে তোমাদেরকে কোশ্চেন আসে। 5টা রিং। ঠিক আছে, কি করে? বলে দিচ্ছি, দেখো দাঁড়াও এক সেকেন্ড বলে দিচ্ছি। অলিম্পিকের এই যে 5টা রিং আছে দেখো, 5টা রিং এর 5 রকম কালার আছে, ভালো করে দেখো। হ্যাঁ। আছে না? 5টা রিং এর 5টা কালার দেখতে হ্যাঁ পাচ্ছ না তোমরা? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, এই 5টা রিং, 5টা কালার, 5টা আমাদের যে মহাদেশ আছে না, সেই 5টা মহাদেশকে ইন্ডিকেট করে। ঠিক আছে, 5টা কালার 5টা মহাদেশকে ইন্ডিকেট করে, সেটা আমাদেরকে জানতে হবে। সেটাই খুঁজছি, তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এক সেকেন্ড, এক সেকেন্ড। কোথায় গেল, কোথায় গেল? এই তো পেয়েছি। দেখা যাচ্ছে ছবিটা? আচ্ছা দেখো, এখানে দেখো এই যে ব্লু কালারের রিংটা আছে না, এই ব্লু কালারের রিংটা দেখা যাচ্ছে। ব্লু কালারের রিংটা ইউরোপ হ্যাঁ হ্যাঁ ইউরোপ যে কন্টিনেন্ট মানে মহাদেশ, মহাদেশকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, ব্ল্যাক কালারের যে রিংটা আছে, এই রিংটা আফ্রিকাকে ইন্ডিকেট করে। অ্যান্ড এই যে রেড কালারের যেটা আছে, এটা হচ্ছে আমেরিকাকে ইন্ডিকেট করে। অ্যান্ড ইয়েলো কালারটা আমাদের কাকে ইন্ডিকেট করে? আমাদের যে মহাদেশ, এশিয়া মহাদেশ। অ্যান্ড যে এই ব্লু কালার, এই যে গ্রিন কালারটা আছে, এশিয়া। এটা আমাদের কাকে, এটা আমাদের অস্ট্রেলিয়াকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এই রিং 5টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কেননা এই রিং থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। ঠিক আছে, যে এশিয়া মহাদেশের জন্য কোন অলিম্পিকের কোন রঙের বৃত্তটি প্রদর্শন করে? তাহলে এশিয়া মহাদেশকে প্রদর্শন করে কোন রিংটা? এই হলুদ কালারের এই রিংটা। ঠিক আছে, মনে থাকে যেন। হলুদ।
ঠিক আছে, মনে থাকে। হুম। এভাবে করে একটা হ্যাঁ, হলুদ আরেকটা বলছিলাম বলো আরেকটা বলছিলাম এই বলো বলো ওই এখানটায় হলুদ কালারের রিংটা এশিয়া এশিয়া মহাদেশকে হ্যাঁ প্রতিস্থাপন করে। তো হ্যাঁ হুম। হ্যাঁ, সবুজ কালো আর নীল কালারটাও জুড়ে আছে, এবার লাল কালারটা ছাড়া আছে। এবার এখানটায় কোনো মানে কোশ্চেন আছে নাকি, মানে এখানে হ্যাঁ, বলছে যেমন মানে কোন কোন কালার সাথে যুক্ত আছে? না না ওটা ওর কোনো কোশ্চেন এটা নেই, বলছে। অন্য কোনো ব্যাপার নেই, ওরকম কোনো ব্যাপার নেই। সবাই একে অপরের সঙ্গে জড়িত আছে এখানে, ও ঠিক আছে, সবাই একে অপরের হাত ধরে আছে। সেটা এখানে বোঝানো হচ্ছে যে আমরা সমস্ত মহাদেশ একসঙ্গেই আছি, ঠিক আছে। তোমাদের প্যারিস 2024 অলিম্পিক ইম্পর্টেন্ট তোমাদের আচ্ছা হবে। আচ্ছা। কি আজকে এই পর্যন্ত রাখি নাকি? হুম। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করলাম আজকে।